আরিফুল ইসলাম আদিব, আপনি যে ধরেন ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার মধ্যে থেকে বিভিন্ন রকম দুর্নীতি, গত কয় মাসে তো 7-8 মাস মাত্র আসছে, 7-8 মাসের মধ্যে তো কম হইল না। এপিএস উমুক তুমুক, আপনি কি মনে করেন না আপনাদের সাথে যারা আপনাদের সহযোদ্ধা ছিল, সেই সহযোদ্ধা জনাব আসিম আহমদ সজীব ভুঁইয়া বা জনাব মাহফুজ, তাদের এখনই পদত্যাগ করে আসলে দলের মধ্যে চলে আসা উচিত, নাকি তারা সরকারের থেকে তারা আপনাদের জন্য কি উপকার করতেছেন সেইটা কি একটু আপনি বলবেন, বা সরকারে কেন তারা এখন অপরিহার্য সেটা কি একটু বলবেন? কারণ তারা যত বেশি সরকারে থাকবেন এই ধরনের অভিযোগ অনেক বেশি উঠবে। এবং আমরা সাদা বাংলায় আমরা এটা দেখতে পাবো, যখনই আপনারা সংস্কারের কথা বলবেন, নির্বাচন দীর্ঘায়িত করার কথা বলবেন, আমরা বুঝবো যে আপনারা কোনো না কোনো ভাবে টাকা পয়সা কামাচ্ছেন, দুর্নীতি করতেছেন, এর জন্য বেশি সময় থাকতেছেন, পরে গিয়া আপনারা একটা ঘোলাটে পরিস্থিতিতে আপনারা এটা নির্বাচন করতে চান, যার জন্য আপনারা গণপরিষদের কথা বলেন, এখন আরেকবার স্থানীয় সরকারের কথা বলেন, নির্বাচন পেছানোর কথা বলেন। জনাব আদিব, আমার খালি একটাই প্রশ্ন, আপনারা কি ইলেকশন ভয় পান? ইলেকশনটা আপনারা তো পিছাইতে বলেন কেন? আমার তো মনে হয় যে আপনারা মাঠে যাবেন, রাজনীতি করবেন, এই বছরই আপনারা এমপি হবেন, ক্ষমতা দখল করবেন, সরকার গঠন করবেন, তা না। জুলাই আগস্টের স্পিরিট তো একটা চেতনা, একটা আদর্শ, এটা তো থাকবে সবার মনে। আপনারা একটা রাজনৈতিক নয়া বন্দোবস্তের দিকে আগায় যাবেন, সেটাই হওয়া উচিত না? কিন্তু আপনারা ইলেকশনের বিপক্ষে কথা বলতে বলতে এমন একটা অবস্থা তৈরি করছেন যে আমার কাছে মনে হয় এই যে ইলেকশন চাই বললে লোকে আমার উপরে ঝাঁপায় পড়ে। 100টা গালি খাইতেছি যে ইলেকশন চাই কেন, মানে ইউনূস সরকার, আপনাদের দলের লোকরা বলে ইউনূস সাহেবরই বলে 5 বছর দরকার। এগুলি কিরকম? আপনারা জনগণের মতামত নিতে তো ভয় কেন পান? খালেদ ভাই, এখানে আপনি অভিজ্ঞতা থেকে দেখবেন যে আমরা বারবার সুস্পষ্টভাবে একটি বিষয় বলেছি যে নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের এখানে বিন্দুমাত্র নির্বাচন পিছানো কিংবা নির্বাচন এগিয়ে নিয়ে আসে এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে কোনো বক্তব্য দেইনি। আমাদের দলের পক্ষ থেকে অফিসিয়ালি বারবার যে জিনিসটি বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে সময় দেওয়া হচ্ছে ডিসেম্বর টু জুন, এই সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বরং আমরা মনে করি যে যদি মৌলিক রাষ্ট্রের না ভাই, আমি আপনার কথার সাথে একমত, কথা নাই বার্তা নাই। আপনাদের দলের প্রধান কয়া বসলো যে এই প্রশাসনে বিএনপি আছে, এখানে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা নির্বাচনে যাব না। ভাই, প্রশাসন নিরপেক্ষ না বলতে কি আপনারা ইউনূস সাহেবরে বুঝান, আসিফ সাহেবরে বুঝান, মাহফুজ আলম সাহেবরে বুঝান। তিনি নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, আমাদের আহ্বায়ক, তিনি বলেছেন যে সরকারের প্রশাসনে যেভাবে বিএনপির প্রভাব প্রতিপত্তি রয়েছে, সেই জায়গা থেকে আপনি নিজেও কিন্তু ইতিপূর্বে বলেছেন যে সারা দেশের প্রশাসনিক গুলাতে যারা যেভাবে বসে, সেই জায়গা থেকে বলছে যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বলছে যে আমরা নির্বাচনে যাব কিনা সেটা বিবেচনাধীন, আমরা যাব না কিংবা আমরা নির্বাচন পেছাতে তাই সেটা কোনোভাবে তিনি বলেনি। বরঞ্চ আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আমরা বলেছি যে আমাদের সুস্পষ্টভাবে খুব দাবি যে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো এবং নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য জায়গার মৌলিক সংস্কার করে দ্রুতই। কিন্তু আমরা সাদা চোখে কি দেখি সেটা একটু বলি আদিব। আমরা সাদা চোখে দেখি আপনাদের যে জনপ্রিয়তা জুলাই আগস্টে ছিল, সেই জনপ্রিয়তা কমতে কমতে এখন এটা অনেক কমে গেছে। আপনাদের ডাকে এখন আর লোকজন অংশগ্রহণ করতেছে না, স্পেশালি আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাদের সেই অর্থে কোনো অবস্থান নাই। সেই জন্য আপনারা নির্বাচন ছাড়া যদি আপনাদের দুইজন সরকারে থাকে, ডক্টর ইউনূস আপনাদের থাকে, এটা আপনাদের জন্য সুবিধাজনক। হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু, আমি হেলাল ভাইয়ের সাথে তর্ক করলে হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু আমারও লাগে যে আপনারা আসলে নির্বাচন চান না, আপনারা এইভাবেই থাইকা যেতে চান কোন না কোন মতে, মানে একটা জোড়াতালি দিয়া। না না না, এটা কোনোভাবেই এইভাবে থাকা না। যদি সেই থাকার হতো তাহলে তো নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের উদ্যোগের সাথে এখানে অংশগ্রহণ করতে না। বাংলাদেশে তিনি যে সরকারে মানুষ দীর্ঘ রাজনীতি করে 30 বছর 35 বছর রাজনীতি করে তিনি রাজনৈতিক ক্যারিয়ার বর্ণাঢ্য জীবন শেষ বর্ষে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ে হন। সেখানে তিনি মন্ত্রীর পদমর্যাদা ছেড়ে এসে জনতার কাতারে এসেছেন এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক, সেটা তো নাহিদের চাওয়া সরকারে না থাকা, কিন্তু আপনাদের চাওয়া হচ্ছে যে এই সরকার থাকে। এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো আছে, সেই ক্ষমতা কাঠামোর বিপরীতে একটি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা, রাষ্ট্র তার জায়গা থেকে সকল নাগরিককে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, তার পেশার পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, নাগরিকের সেবা দিবে, নাগরিকের মর্যাদা নিশ্চিত করবে, সেই লড়াইতে সামিল হওয়ার জন্য তিনি কিন্তু পদত্যাগ করে আসছেন। ফলে যদি এখানে তারা বলে থাকে যে সরকারে আমাদের থাকতেই চেত কিংবা থাকার জন্য যদি আমাদের থাকতো, তাহলে তো যখন সরকার গঠন হয়েছে সেখানে আরো উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রদের উপদেষ্টায় অংশগ্রহণ করা কিংবা
দীর্ঘ টাইম হচ্ছে উপদেষ্টা থেকেই বরঞ্চ হচ্ছে এই জায়গাটা করতে পারতো। বরঞ্চ আমরা মনে করছি যে আমাদের সেই জায়গাটি সরকারের না, বরঞ্চ আমাদের জায়গাটি হচ্ছে আমরা বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর চাই, দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে। যে রূপান্তরের জন্য আমরা লড়াই করতেছি, সংগ্রাম করতেছি। আমরা যখন অভ্যুত্থান হয়ে যায় তখন দুটি উপায় আমাদের সামনে ছিল। একটি উপায় ছিল যে না, আমাদের যে গ্রুপ অফ পিপল বা যারা হচ্ছে এই রাজনীতিটাকে সামনে নিয়ে যেতে সরকারের থেকে তাদের দুজন কি লাভ হচ্ছে। দেখেন, আমাদের এখানে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংগঠিত ছিলেন এবং সংগঠিত ছিলেন না, তারাও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন। বর্তমানে সরকারে দুজন উপদেষ্টা আছেন, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। বিষয়টি এভাবে এরকম কখনই নয় যে তারা দুজন সরকারে আছেন সেখান থেকে তাদের একটি রাজনৈতিক করবেন কিংবা আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যদি এখানে দুইটা বিষয় স্পষ্ট ভাবে, যদি এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার সম্ভাবনাময় হয় তাহলে তারা এনসিপি তে যোগদান করবেন। তারা তো বিএনপি তো যোগদান করতে পারেন। বিএনপি যদি তাদেরকে এর থেকে আরো ভালো যদি কোন ধরনের রাজনৈতিক ভাবে হচ্ছে আকৃষ্ট করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যদি আবার বিপরীত দিকে যদি হতে পারে যে তারা রাজনৈতিক সরকারের থেকে খুব সুনাম সফল করেছেন এবং তারা দেখেছেন বিপরীতে এনসিপি সেই অনুযায়ী প্রত্যাশিত দল হতে পারে না, তাহলে তারা এনসিপি তে নাও আসতে পারে। আমার প্রশ্ন মানে ব্যাপারটা তো আলাদা একটি বিষয়। আমাদের প্রশ্ন, আপনাদের তো নানা ধরনের কথা আলোচনা হয়। আপনারা যদি একটি নতুন রাজনৈতিক দিলে আপনারা একটা লক্ষ্য ঠিক করবেন, একটা ইশতেহার ঠিক করবেন, কিভাবে আপনারা এগিয়ে চলবে সেটা ঠিক করবেন। এই দুইজন সরকারে থাকার ফলে কি আপনাদের সুবিধা হচ্ছে? আপনারা যতই বলেন তারা সরকার, সেটা তো আর হবে না। তাদের মধ্যে থেকে একজন প্রত্যেক করে আপনাদের একটা দলের আহ্বায়ক হয়েছে। সুতরাং তাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনূস বলেছেন তারা হচ্ছে আমার নিয়োগকর্তা। সুতরাং এই সরকারকে আপনাদের সরকার ছাড়া, এই উপদেষ্টাদের আপনাদের উপদেষ্টা ছাড়া কোনো কিছু বলা আসলে কঠিন। আমার প্রশ্ন, আপনাদের দুজন সহযোদ্ধা যারা আসলে মাঠের যোদ্ধা ছিল, তাদের দুইজনের এখন সরকারে থাকাটা আপনাদের দলের জন্য কতটা জরুরি? আপনাদের জন্য, তাদের জন্য কতটা জরুরি সেটা জরুরি না। এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত, তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন। ব্যক্তিগত দলের থেকে কোনো সুবিধা নেই। আপনারা তো এই দুইজন দলে থাকার ফলে আপনারা বিভিন্ন সুবিধা তো পাচ্ছেন, তাই না? না, আমাদের কোন ধরনের রাজনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে না। আপনারা ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে মন্ত্রণালয়ে আছেন, সেই মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ কর্ম, নিয়োগ, তদবির, বাণিজ্য, এগুলি ক্ষেত্রে তো আপনাদের লোকজন ফোন করেন, করেন, তা তো করেনি, তাই না? বা জনাব মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ে আছেন, পূর্ব পরিচিত জায়গা থেকে। সেটা শুধু এনসিপি না, এটা বিএনপিরও অনেক যারা আছেন তারাও যোগাযোগ করেন। আপনি ওই বর্তমানে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয়ের মাধ্যমে যে উত্তরের প্রশাসক দেওয়া হয়েছে কিংবা হচ্ছে আপনার জায়গা, সেই জায়গা থেকে আপনি যোগাযোগ করবেন। সামনে যে এই যে উত্তরের কোরবানি উপলক্ষে যে হাট কিংবা বাজারগুলো দেখা হবে, প্রত্যেকটা এলাকায় বিএনপির ভবিষ্যৎ এমপি প্রার্থী, হবু প্রার্থী প্রত্যেকেই প্রশাসকের সাথে যোগাযোগ করছেন হাটগুলো নিয়ন্ত্রণ নেওয়া কিংবা তাদের প্রভাব বিস্তার করা। যোগাযোগ করছি, আমরা সুবিধা নিচ্ছি, এই অভিযোগটা আসলে কোনোভাবেই সম্পূর্ণ নয়। আদিব, আপনি জাহাঙ্গীরনগরের একজন ছাত্র, আলোকিত ছাত্র, এবং আপনি সাংবাদিকতার সঙ্গেও ছিলেন। আপনি ক্রিটিক্যালি, মানে অন্য অনেক মানুষের তুলনায় আপনার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি অনেক স্ট্রং। আপনার কাছে কি মনে হয় উত্তর দক্ষিণে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলি খুব স্বাভাবিক প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে? এটা কি ক্রিটিক্যালি একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের এটা ক্রিটিক্যালি দেখার দরকার আছে, নাকি আপনারা যেহেতু সুবিধাভোগী সেই জন্য আপনারা এটা থেকে কিছু বলতেছেন না? মানে আমার ইচ্ছা হলো, মানে আপনার কাছে মনে হয় না ব্যাপারটা অনেকটা হাসিনা, এই কাজটা শেখ হাসিনার মতো করে করা হয়েছে? না খালেদ ভাই, এখানে সুস্পষ্ট আমাদের রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি শুধু ঢাকা মহানগর উত্তরের প্রশাসক নয়, বরঞ্চ বাংলাদেশের সকল জায়গায় যে বর্তমানে স্থানীয় সরকার পর্যায়ে সাধারণ নাগরিকের সেবা পেতে যে ধরনের ভোগান্তি পেতে হচ্ছে,
একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে গেলে কিংবা হচ্ছে আপনার যে প্রক্রিয়া প্রশাসন তো দরকার আছে, যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক আছে থেকে সেই জায়গা থেকে প্রশাসক নয়, আমরা বলছি যে বরঞ্চ সরকারের উচিত স্থানীয় নির্বাচনে সরাসরি এগিয়ে যাওয়া। কোন প্রক্রিয়া তারা ভাগ ভাগ করে যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এটা ঠিক আছে? না না, প্রশাসক শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরে সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে, অন্য জায়গাগুলোতে দক্ষিণে একজন সরকারি লোক সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে। এটা ঠিক আছে। চট্টগ্রামে তো বিএনপির যে আছেন তিনি নিজেই মামলা করে এটা ঠিক আছে পেয়েছেন, এটা ঠিক আছে, এখনো মামলা চলমান, এটা প্রক্রিয়াটা ঠিক আছে। প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে সরাসরি ইলেকশনের আয়োজন করাটাই উচিত ছিল, কারণ হচ্ছে যেই মেয়াদ শেষ হয়ে গেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে, সেই জায়গা থেকে এভাবে নিয়োগ প্রক্রিয়া না দিয়ে বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে গেলে ভালো। ঠিক আছে, তো এক সপ্তাহ এবং এক মাসে বিএনপির যতগুলো লিয়াজু কমিটি যতগুলো রাজনৈতিক দলের সাথে বসার শেষে আপনি দেখবেন হেডলাইন গুলো দেখলে একই হেডলাইন, ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হেফাজত ইসলাম, ডিসেম্বরের আগে বিএনপির সাথে নির্বাচনে একমত গণ অধিকার পরিষদ, ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এই যে ধরেন শিরোনামগুলো এবং তাদের লিয়াজু কমিটির আলোচনার প্রথম কেন্দ্রবিন্দু হয়েছে দলগুলাকে বলছে যে আপনারা হচ্ছে ডিসেম্বরের আগে নির্বাচন চাবেন কিনা। এবং আরেকটি খুবই দুঃখজনক বিষয় যেটা আমরা দেখেছিলাম যে হেফাজত ইসলাম তারা নিজের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন এবং বিএনপির সাথে যখন বসছে তখন নিউজে আসলো যে বিএনপির থেকে যে প্রেস রিলিজ বা যেটা দেওয়া হয়েছে যে ডিসেম্বরের আগেও হেফাজত এবং বিএনপি হচ্ছে নির্বাচন চান। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে হেফাজত ইসলাম তারা মানে সব প্রেস রিলিজে সেটার প্রতিবাদ করেছে যে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তারা নির্বাচন বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করে নাই। তাহলে একটি মাত্র দ্বিপক্ষীয় একটি বৈঠকে যেখানে অন্য একটি দলের নামে নির্বাচনের আলোচনা হয় নাই কিন্তু সেটিকে মিডিয়ার মাধ্যমে নির্বাচন করেছে, যেহেতু হেফাজত ইসলাম এখন নির্বাচনের আগে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এখানে ফ্যাক্টর, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি হেলাল ভাই যেটা বলছে যে বিএনপি গণহত্যার বিচার চায় কিংবা হচ্ছে সংস্কার চায়, কিন্তু তাদের রাজনৈতিক তৎপরতা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, কিভাবে নির্বাচনকে দ্রুত করা যায় কিংবা নির্বাচনের দিকে বাকি দলগুলোকে এক ধরনের বাধ্য করে কিংবা প্রলোভন দেখে নানাভাবে হচ্ছে দলগুলোকে এনসিপির বাহিরে সকল দলকে তাদের নিজস্ব বলয় নিয়ে এসে একটি বড় ধরনের জোট কিংবা করে দেন হচ্ছে আপনার এটিকে এনসিপিকে একটা এক ধরনের প্রতিপক্ষ হিসাবে তারা দেখছে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব সুস্পষ্ট যে তাদের যে বলা সেটার সাথে এটার আসলে মিল নেই। আমরা একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যাই। আমরা এই বিষয়টা দেখতেছি যে এখন দুইটা বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অনেক রাজনৈতিক দল জন্ম নিতেছে এই কয়দিনের মধ্যে। সেই রাজনৈতিক দলগুলি মধ্যে সাবেক সেনা কর্মকর্তার রাজনৈতিক দল, ডেস্টিনির সাবেক এমডি, রাজনীতি বাইরের নানা মানুষ রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে। এটাকে কিভাবে দেখতেছেন? আওয়ামী লীগ আমলে বিশেষ করে 24-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক দেখাতে নাম সর্বস্ব দলগুলিকে অনেকগুলিকে নিবন্ধন দেওয়া হয়েছিল, যখন এগুলিকে কিংস পার্টি বলা হতো। এটা এরকমই একটা প্রক্রিয়া কিনা, আপনারা এই প্রক্রিয়াটার সঙ্গে আছেন কিনা? আরেকটা হচ্ছে যে আপনাদের শীর্ষ নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে, 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে। এই দুইটা আসলে কেমনে করা হবে সেটাও যদি আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আসলে যে রাজনৈতিক দলগুলো হঠাৎ করে আমরা তাদেরকে আবির্ভাব দেখতেছি, আগমন দেখতেছি, নিবন্ধনের জন্য লাইন দেখতেছি, তাদের পিছনে আপনারা আছেন কিনা হেলাল ভাই? আর দুই হচ্ছে আপনারা এগুলি যে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কেমনে পালন করবেন? দেখেন, আমি এই প্রশ্নটা উত্তর দিতে চাই এইভাবে যে বাংলাদেশে এখন একটা পলিটিক্যাল আনসার্টেনিটি চলছে। আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক
এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা রোডম্যাপও চেয়েছিলাম, কিন্তু সরকার কখনোই এ ব্যাপারে একটা সুপারফিশিয়াল কথা বলছে, ধোঁয়াশা সৃষ্টি করছে। সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সংস্কার চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, সরকার কোনো কথা বলছে না। এখন যে কথাটা বললেন, যে সমস্ত পলিটিক্যাল পার্টিস গুলো এখন গ্রো করছে, এটা কি কার স্পন্সরে? সরকারের কোনো উদ্দেশ্য থেকে হচ্ছে, না বাংলাদেশের মানুষ তো একটু হুজ্জতে বাঙালি বলে একটা কথা আছে, আপনার বিচারপতি হাবিবুর রহমানের একটা বই আছে, দেখবেন যে হুজ্জতে বাঙালি। যে হুজ্জতে বাঙালি বা হুজ্জতে বাংলাদেশি, এরা তো এই নতুন এই ব্যবস্থায় নতুন নতুন রাজনৈতিক দল। আচ্ছা হেলাল ভাই, মাঝখানে একটা প্রশ্ন করি, ইলেকশন কবে হবে? ইলেকশন কবে হবে এটাতে সরকার যেটা বলছে, এটার মধ্যে কি কোনো অস্পষ্টতা ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে বলছে যে ডিসেম্বর থেকে শুরু করে, মানে গত বছর ডিসেম্বরে বলছে, এই বছর ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত সময় নির্বাচন হতে হবে, নির্বাচন হবে, এবং উনি কনসিস্টেন্ট আছেন ওনার এই কথায়, কনসিস্টেন্টলি বলছে। জি, কিন্তু তিনি কেন বলছে না যে নির্বাচনটা আসলে কবে হবে এবং কিভাবে হবে, স্কেডিউলটা কবে জুলাই মাসে দিবে, নির্বাচন জুলাইতে দিবে, সময় আসলে দিবে ভাই, সময় আসলে দিবে, জুন জুলাই মাসে দিবে। রাজনৈতিক দলগুলো কি পদ্ধতিতে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য কি কি করবে তারা, এই যে রোড ম্যাপটা, দ্যাট মিনস যে স্কেডিউলটা কবে ঘোষণা হবে, কারা কারা যোগ প্রার্থী হবে, নির্বাচনটা কবে হবে। যেমন আপনার 2007 সালের অভিশপ্ত সরকার বলেছিল 2 বছর পরে সে নির্বাচন হবে। এই সরকার কিন্তু সবাই নির্বাচনের কথা বলছে, তিনিও নাকি বলছে, যে ডেটটা কেন ঘোষণা করে না? সময় মতো ঘোষণা করা হবে। হেলাল ভাই একটু ওয়েট করে, নির্বাচনের তফসিল বা ডেট রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটা সাধারণত 6 মাস আগে ঘোষণা করে। আমরা কি ডিসেম্বরে 6 মাস আগে? এখন এটা এপ্রিল মাস, মে মাস হয়েছে, জুন মাস হয়েছে।